My dear students, welcome to Nardgun's Aspirant College online class. Today our class is on speech. In our last three videos, we talked about speech, and today we shall finish the class on speech. So look at the point. Here it is given goodbye, good night, farewell. আমরা জানি এগুলো হচ্ছে বিদায় সম্ভাষণমূলক ফ্রেজ। এখন এই ধরনের বিদায় সম্ভাষণমূলক যদি কোনো ফ্রেজ হয় তাহলে আমাদের স্ট্রাকচারে আমরা জানি যে সে টু এর পরিবর্তে আমরা বেট ব্যবহার করি, BAT। আমি স্ট্রাকচার এখানে লিখে দিয়েছি, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বেট, মানে সে টু এর পরিবর্তে আমরা বেট বসাবো প্লাস অবজেক্ট যদি থাকে না থাকে দরকার এর জন্য আমরা ব্র্যাকেটে লিখেছি, প্লাস হচ্ছে গুড বাই, গুড নাইট, ফেয়ারওয়েল। যেটাই থাক না কেন সেটা আমরা বসাবো। একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। Rohit said to his friends, quotation, goodbye. Rohit said to his friends, goodbye. তাহলে এই ক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচারে আমরা অ্যানসারটা লিখি স্ট্রাকচার অনুসারে, তাহলে আমরা লিখব রোহিত সেড টু এর পরিবর্তে আমরা অপশন কি বেট। যেহেতু অবজেক্ট আছে তাহলে আমরা অবজেক্ট এখানে বসিয়ে দেব। রোহিত বেট হিজ ফ্রেন্ডস গুডবাই। অথবা আমরা চাইলে এটা অন্যভাবে করতে পারি। আমরা যদি চাই যে অবজেক্টটা পরে বসাবো তাহলে সেখানে আমাদের প্রিপোজিশন টু ব্যবহার করতে হবে। তাহলে অ্যান্সার দাঁড়াবে এইভাবে, রহিম বেড গুডবাই টু হিজ ফ্রেন্ডস। তাহলে আমাদের অ্যান্সারটা সঠিক হবে। আমরা কি করলাম, এখানে অবজেক্টটাকে প্রথম বাক্যে আমরা আগে বসালাম এবং দ্বিতীয় বাক্যে আমরা অবজেক্টটাকে পরে বসালাম। আগে বসালে সুবিধা হচ্ছে এখানে কোনো প্রিপোজিশন লাগবে না, কিন্তু পরে বসালে গুড বাই এর পরে প্রিপোজিশন টু ব্যবহার করতে হবে, তারপর অবজেক্ট ব্যবহার করতে হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি রহিম বেড হিজ ফ্রেন্ডস গুড বাই একটা, আর হচ্ছে রহিম বেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস। তাহলে এটা হচ্ছে এই নিয়ম ব্যবহার করব। আমাদের পরবর্তী নিয়মে আমাদের যদি দেখি যে কোনো বাক্যে রিপোর্টেড স্পিচে যদি থ্যাংক ইউ থাকে বা কনগ্রেচুলেশনস থাকে, তাহলে আমাদের এই ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় বা রূপান্তর করার সময় আমরা সেড টু এই রিপিটিং ভার্বের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে থ্যাংক ইউ এর পরিবর্তে থ্যাঙ্কড, কনগ্রেচুলেশনস এর পরিবর্তে কনগ্রেচুলেটেড। মানে এটাকে আমরা ভার্বের পদ্ধতি, রিপোর্টিং ভার্বটা এখানে চেঞ্জ হয়ে কনগ্রেচুলেটেড বা থ্যাঙ্কড হয়ে যাবে। যদি আমরা একটু উদাহরণ দিই তাহলে দেখতে হবে Alam said to Ratan, congratulations. এখন এই যে বাক্যের মধ্যে আছে আমরা কি দিতে পারছি, কনগ্রেচুলেশনস। এখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নেওয়ার সময় আমরা কি করব, সেড টু এর পরিবর্তে এটাকে আমরা এই যে রিপোর্টিং ভার্বটা আছে সেড টু, তো এখানে আমরা কনগ্রেচুলেশনস যে নাউন ভার্ব আছে সেই ভার্বটা বসাবো। তাহলে উদাহরণ হচ্ছে কি আলম কনগ্রেচুলেটেড, আলম কনগ্রেচুলেটেড রতন। ঠিক একইভাবে আমরা যদি লিখতাম যে আলম সেড টু রতন থ্যাংক ইউ, তাহলে আমরা কিভাবে অ্যান্সারটা আলম থ্যাঙ্কড রতন, আলম থ্যাঙ্ক রতন। তাহলে আমরা কিভাবে শিখলাম যে রিপোর্টিং ভার্ব কি হয়ে যাবে, থ্যাঙ্ক বা কনগ্রেচুলেটেড হয়ে যাবে। আমরা পরবর্তী যে নিয়মটি আছে
আমরা যদি কোনো রিপোর্টেড স্পিচে যদি ইনভার্ট কমার ভিতরে এরকম দেখি যে অতিরিক্ত কিছু শব্দ বা ফ্রেজ থাকে এরকম যে ও ওয়েল আই সি ইউ সি ওকে অলরাইট অর এনি কাইন্ড অফ ট্যাগ কোয়েশ্চেন এরকম যদি কিছু থেকে থাকে ইনডাইরেক্ট স্পিচে এগুলো বাদ হয়ে যাবে দিস টার্মস উইল বি omitted in recorded in indirect speech হ্যাঁ যদি আমি একটা উদাহরণ দিই সে আমরা অনেক সময় বলি যে ওকে আই উইল মিট ইউ দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্ট ওকে আই উইল মিট ইউ তাহলে এখানে ওকে শব্দটা ইনডাইরেক্ট স্পিচে বাদ হয়ে যাবে আমরা ন্যারেশন কারেকশন কি লিখব দ্য টিচার told the students that he would meet him তাহলে এখানে কি হলো ওকে বাদ হয়ে গেছে ঠিক আছে তাহলে এইভাবে ঠিক ও ওয়েল আই সি ইউ সি অলরাইট অথবা ট্যাগ কোয়েশ্চেন যাই থাক না কেন এগুলো বাদ হয়ে যাবে আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে আমি কি লিখেছি the teacher said to the students well I shall give you permission to go on a picnic এই বাক্যের মধ্যে আমরা ন্যারেশন করি বা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করি তাহলে কি দাঁড়াবে the teacher said to এর পরিবর্তে আমরা said to বা told যে কোনো একটা ব্যবহার করতে পারবো told the students that এখন আমাদের প্রশ্ন হচ্ছে ওয়েল এই ওয়েল শব্দটা কি করব আমাদের নিয়ম অনুসারে ওয়েলটা বাদ হয়ে যাবে তাহলে কি হবে দ্যাট এই আইটাকে দ্য টিচার দ্য হি ব্র্যাকেট আমরা কি দিয়ে রাখতে পারি হি উড give them permission to go on a picnic ঠিক আছে তাহলে এখানে আমরা কি হলো এখানে ওয়েল শব্দটা বাদ হয়ে গেল ঠিক একইভাবে যদি আমরা আরো উদাহরণ দিই আমরা ধরো দেখলাম যে ট্যাগ কোশ্চেন যদি উদাহরণ দিই mother said to her daughter you will go to Dhaka won't you এখন এখানে যে won't you শব্দটা আছে won't you যে ফ্রেজটা আছে বা won't you যে কোশ্চেনটা আছে এটা কোনো ট্যাগ কোশ্চেন এরকম won't you ট্যাগ কোশ্চেন থাকে সেটা বাদ হয়ে যাবে তাহলে অ্যানসারটা দাঁড়াবে কি mother told her daughter that she would go to Dhaka তাহলে won't she এই শব্দটা এখানে won't শব্দটা বাদ হয়ে যাবে থ্যাংক ইউ আমরা পরবর্তী পেজে যাচ্ছি আমরা এই নিয়মে এসে দেখব যদি রিপোর্টিং ভার্বের সাথে যদি অতিরিক্ত কোনো ফ্রেজ থাকে যেমন পার্টিসিপল ফ্রেজ এরকম কোনো যদি পার্টিসিপল ফ্রেজ থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় প্রথমেই চলে আসবে যেমন একটা উদাহরণ দিই আমি এখানে আমি উদাহরণ দিয়েছি যে হ্যাভ ইউ ডান ইউর এসডব্লিউ হ্যাভ ইউ ডান ইউর এসডব্লিউ সেড দ্য টিচার টার্নিং টু দ্য স্টুডেন্টস এখন এই যে টার্নিং টু দ্য স্টুডেন্টস এটা একটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ আমাদের যে স্ট্রাকচার বা নিয়ম বলেছি এখানে সেই নিয়ম অনুসারে এই টার্নিং টু দ্য স্টুডেন্টস এটা বাক্যের শুরুতে চলে আসবে তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে টার্নিং
the students the teacher said asked যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে হবে asked them বা ask the students ask them দিতে পারি বা ask the student দিতে পারি then if they had done their কারণ এখানে কি দাঁড়ালো the turning to the students the teacher asked them এই দেবটাকে the students হ্যাঁ চাইলে এখানে the students দিতে পারতাম যেহেতু দুইবার ইউজ করা হবে তাই আমি প্রোনাউনটা ইউজ করেছি হ্যাঁ ask them মানে I mean if they had done their study ঠিক আছে আমরা অনেক সময় এই যে would could will এগুলো ব্যবহার করি প্রশ্ন করার সময় কিন্তু অনেক সময় এই would could বা will এগুলো রিকোয়েস্ট বা অনুরোধ করার ক্ষেত্রে ব্যবহৃত হবে যখন আমরা ফর্মালি বা পোলাইটনেস শো করে আমরা রিকোয়েস্ট করি সেক্ষেত্রে আমরা would could will সেটা আমরা ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যে বাক্যটি থাকে হচ্ছে ইন্টারোগেটিভ ফর্মে কিন্তু যখন আমরা এটাকে ন্যারেশন করব তখন আমাদের এটা করতে হবে ইম্পারেটিভ ফর্মে কারণ সেটা দ্বারা অনুরোধ প্রকাশ করে যেমন আমি একটা উদাহরণ দিই He said to me would you please help me? He said to me, would you please help me? এখন এই would you please এটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্মে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাক্যের শেষে একটি চিহ্ন আছে কিন্তু আমাদের ন্যারেশন করতে গেলে যেহেতু এটা অনুরোধ প্রকাশ পেয়েছে তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের করতে হবে তাহলে আমাদের আছে কি দাঁড়াবে he requested me to help him would you please কথাটা বাদ হয়ে যাবে মানে would you please টা পরিবর্তে আমরা এটা রিকোয়েস্টেড ব্যবহার করেছি তাহলে কি দাঁড়াবে to help him ঠিক আছে তাহলে কি দাঁড়াবে সেটা he requested me to help him এখানে আমরা বোর্ডে লিখেছি বা বোর্ডে লিখেছি assertive sentence with the sign of interrogation বা interrogative at the end of the sentence I mean কোন বাক্যের শেষে বাক্যটি যদি এরকম থাকে যে assertive sentence কিন্তু বাক্যের শেষে আছে sign of interrogation বা interrogative চিহ্ন যদি এরকম থেকে থাকে তাহলে আমাদের ন্যারেশন করতে হবে কিভাবে চেঞ্জ করতে হবে খেয়াল রাখতে হবে যে assertive sentence বাক্যের শেষে যদি sign of interrogative বা interrogation থাকে তাহলে তোমাদের এটা পরিবর্তন করতে হলে প্রথমেই being surprised কথা লিখতে হবে এবং যে রিপোর্টেড স্পিচের যে অংশটা আছে যেটা যদিও assertive sentence কিন্তু আমাদের এটা ইন্টারোগেটিভ এর যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার করতে হবে উদাহরণ দিলে পরিষ্কার হবে জিনিসটা যেমন আমরা লিখতে পারি Hurry say good competition you have secured 53 marks in English কি দেখতে পাচ্ছেন you have secured 53 marks in English এখানে কি আছে ইন্টারপ্রেটিভ চিহ্ন আছে অথচ বাক্যটি কিন্তু অ্যাসার্টিভ ফর্মে আছে কি দেখতে পাচ্ছি আমরা প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তাহলে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তাহলে সেটা অ্যাসার্টিভ কিন্তু আমরা জানি যে
ইন্ট্রোডিউস করতে হলে কি করতে হবে, অবজেক্টটা আগে করতে হবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এখানে অবজেক্টটা সাবজেক্টের পরে আছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই বাক্যের শেষে কি আছে, সাইন অফ ইন্টারপ্রিটেশন। এই যে আশ্চর্য হয়েছে বা আমি যে আশ্চর্য হয়েছি বা যেটা আশ্চর্যজনক বিষয়, এই জন্য আমরা প্রথমেই বাক্যের শুরুতে লিখব বিগ সারপ্রাইজড এবং এই বাক্যটাকে আমরা ইন্টারপ্রিট ফর্ম করব। তাহলে কি দাঁড়াচ্ছে সেটা, প্রথমে বিগ সারপ্রাইজড, being surprised, কমা, তারপর যেহেতু এটা ইন্ট্রোডিউস যে স্ট্রাকচার সেটা করব, তাহলে আমরা সেন্টেন্স কি করব, asked, Rahim. তাহলে being surprised, Rahim asked Rahim if he had, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট, if he had secured 53 marks. তাহলে কি দাঁড়ালো, আমরা আজকে দাঁড়ালো কি being surprised. Rahim asked Rahim if he had secured 53 marks. My dear students, তোমাদের একটু খেয়াল রাখা উচিত, আমি এখানে একটা নতুন টার্ম লিখলাম প্যাসনেস। যদিও এটা তোমাদের কিছু কোনো নতুন টার্ম নয়, এটা তোমরা আগেও করেছো, কিন্তু আমি কেন এখন এই প্যাসিনেশনের এতদিনে তোমাকে কি করাবো, খেয়াল রাখতে হবে প্যাসিনেশনের সাথে কোনো এক্সট্রা অতিরিক্ত বা বেশি তেমন কোনো রুল নেই। আমরা আগে যে রুলসগুলো করেছি প্রত্যেকটা রুলসই এই প্যাসিনেশনের জন্য প্রযোজ্য। কারণ প্যাসিনেশন মানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, তাকে সেই প্যাসেজটা বিভিন্ন ডায়ালগ থাকবে সেখানে, হ্যাঁ, এবং সেটা একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটাকে আমরা ইন্টারেক্টিভ স্পিচে পরিণত করব। এখন কথা হচ্ছে যে আমরা যে এটাকে ইন্টারেক্টিভ স্পিচে পরিণত করব, এক্ষেত্রে এই যে প্যাসেজের সাথে বললাম সেখানে যে অনেকগুলো ডায়ালগ থাকবে, অনেকের কথোপকথন থাকবে, তার থেকে আমরা যেটা বলেছিলাম যে সেন্টেন্সটা আলাদা আলাদা ডিটাচ সেন্টেন্স আমরা আলোচনা করেছি। এখন অনেকগুলো সেন্টেন্সের সমাহার একসাথে থাকবে, সেখান থেকে আমরা ভাগ করব। সেখানে একটা প্যাসেজের ভিতরে তোমার দেখা যাচ্ছে যে স্পিকার কে বলছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, লিসনারকে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বাক্যটি কোন টেন্স, একটা বাক্য দেখলাম যে সার্টিফে আছে, আবার পরবর্তীতে দেখা যাবে যে আরেকটা বাক্য আছে ইন্টারোগেটিভ অথবা ইম্পারেটিভ অথবা অবজেক্টিভ অথবা এক্সক্লেমেটরি, মানে এক একটা এক এক বাক্য থাকতে পারে। তাহলে অথবা আবার দেখা যাবে যে এক একটা বাক্য এক এক টেন্সে আছে, কোনটা আছে প্রেজেন্ট টেন্স, কোনটা পাস্ট টেন্সে, কোনটা ফিউচার টেন্সে আছে। তাহলে প্যাসেজের সাথে কি হচ্ছে, সবগুলো একসাথে থাকতে পারে, কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন কি আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই দ্য স্পিকার, আই মিন কে কথা বলছে। এখানে হয়তো অনেকের কথা থাকতে পারে, কে কথা বলছে, স্পিকার কে, অথবা দ্য পারসন স্পোকেন টু বা লিসেনার কে, এই লিসেনারটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সেন্টেন্স মোড মানে সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অবজেক্টিভ না এক্সক্লেমেটরি, সেটা বের করতে হবে, এবং সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্যাসিনেশনের মূল কাজের মধ্যে একটা কাজ হচ্ছে এই যে আইডেন্টিফাই সেন্টেন্স মুড অথবা দ্য স্পিকার অথবা লিসেনার। সে আমি যদি একটা উদাহরণ দিই, বললাম এইভাবে, এখানে আমি একটা বড় বাক্য লিখলাম বা দুই লাইনের একটা বাক্য লিখলাম যে ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার, হি সেড,
especially in the dark by the fire. এখন এখানে আরো কথা থাকতে পারে, আমি মাত্র একটা অংশ লিখলাম, দেখা যায় যে আরো বড় বাক্য থাকতে, আরো অনেকগুলো বাক্য সেখানে যুক্ত থাকতে পারে। কিন্তু আমাদের এই বড় বাক্য যতই থাকবে কোনো একাধিক বাক্য যতই থাকবে, আমরা যদি বের করতে পারি স্পিকারকে, যেমন এখানে আমরা শুরুতে কিন্তু স্পিকার খুঁজে পাচ্ছি না, কে কথা বলছে নাই, আমাকে খুঁজে বের করতে হবে। এখানে আবার দেখবেন হি সেড লেখা আছে, তাহলে বোঝাচ্ছে হি হচ্ছে স্পিকার সাবজেক্ট। তাহলে আমরা এখানে হি বের করে ফেললাম, স্পিকার বের করে ফেললাম, কিন্তু লিসেনার এখানে নাই। যেহেতু লিসেনার নাই, তাহলে আমার ভাবার দরকার নেই, যদি লিসেনার থাকতো খুঁজে বের করতাম। এবং তারপরে হচ্ছে আমাদের সেন্টেন্স মুড বের করতে হবে, এটা কি ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারপ্রেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটিভ, সেটা বের করতে হবে। এবং এটা কোন টেন্সে আছে সেটা বের করতে হবে, তাই না? যেমন এখানে ইউ লুক আ লিটল বিট লাইক এ মাদার, এটা একটা অংশ, আবার স্পেশালি দ্য ডার্ক বাই দ্য ফায়ার একটা অংশ। অথচ এটা তোমাকে বুঝতে হবে যে এই দুটো বাক্য বা দুটো অংশ মিলে আসলে একটাই বাক্য। মাঝখান দিয়ে যে লেখা হচ্ছে এখানে কি সেটা ইউজ করেছে, মানে রিপোর্টিং ভার্বটা বাক্যের শুরু মাঝখানে ইউজ করেছে। তাহলে এই প্যাসেজের ক্ষেত্রে এই ধরনের গোলমাল থাকতে পারে, এই ধরনের মানে কোনো কিছু খুঁজে বের করতে খুব কঠিন হয়ে যায়, অনেক সময় সহজে খুঁজে পাওয়া যায় না। তাহলে যদি আমরা এই টেকনিক্যালিগুলো খুঁজে বের করতে পারি, তাহলে আমাদের প্যাসেজটা সহজ হবে। তাহলে কি হবে, আমরা প্রথমে কি বের করব, বাক্যের স্পিকারকে, লিসেনারকে, তারপরে বাক্যটি কোন টেন্সে আছে, বাক্যটি কোন সেন্টেন্স আছে সেটা বের করব। এটা হচ্ছে প্রেজেন্টেশনের এক নম্বর কাজ। প্রেজেন্টেশনে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করা উচিত, এবং যে জিনিসটা আমরা সবসময় দেখতে পাই, অনেক সময় আমরা দেখি যে কোনো একটা ব্যক্তি ডায়লগ এক্সচেঞ্জ করছে কারোর সাথে, এবং সে পরপর একাধিক বাক্য বলছে। সে আমরা জানি যে আমি একটা বাক্য বলবো, পরে আরেকজন আরেকটা বাক্য বলবো, কিন্তু অনেক সময় এটা হয় না। এক ব্যক্তি পরপর অনেকগুলো বাক্য বলবে। সে বললো যে জানো আমি প্রতিদিন সকালবেলায় ভোর 6টা বাজে ঘুম থেকে উঠি। আবার বললো যে আমি নামাজ পড়ে বাইরে হাঁটতে চাই দাঁড়িয়ে। আবার বললো যে আমি হেঁটে এসে হাত মুখ ধুয়ে নাস্তা করি। আবার বললো যে আমি খাওয়া দাওয়ার পর আমি পড়তে বসি। এই যে তিনি বলছে, মানে অন্য কেউ হয়তো বলবে, সেটা অপেক্ষা না করে সে নিজে নিজে অনেকগুলো বাক্য বলছে। এখানে আমরা দেখুন 4টা বাক্য বলছি। তো এই যে প্যাসেজের ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাবো, অনেক সময় কোনো ব্যক্তি পরপর একের অধিক বা দুইয়ের অধিক একাধিক বাক্য বা মানে আর অনেক বেশি হতে পারে, এরকম বাক্য বলে। তো সাধারণত কি ডায়লগে 3-4টার বেশি হয় না। তো যদি এরকম থাকে, এরকম যেন পেয়ে থাকি, তাহলে আমরা প্রেজেন্টেশনকে যে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করার সময় কি করব, সেক্ষেত্রে আমরা প্রথম বাক্যের জন্য আমরা সেড টু বা টোল্ড ইউজ করব। তবে খেয়াল রাখবে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমি যেটা বললাম এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি প্রথম বাক্যের জন্য ইউজ করব সেড টু বা টোল্ড ফর দ্য ফার্স্ট সেন্টেন্স। ফর দ্য সেকেন্ড সেন্টেন্স I shall use added, ইউজ করব আমি added ইউজ করব। দ্বিতীয় বাক্যের জন্য আমি ইউজ করব also added, অথবা যদি আরেকটা বাক্য থাকে, যদি পরপর একাধিক বাক্য আরেকটা বাক্য যদি থাকে, চতুর্থ বাক্যের জন্য ইউজ করব again added অথবা further added। ঠিক আছে, আমরা সবগুলো ব্যবহার করতে পারি। সে আমরা একটু উদাহরণ দিলে এরকম, Jamal said, conversation, I woke up early in the morning, full stop. I take my prayer, but I say my prayer. Say again, bolo darka bolo. That I go out for a morning walk. Is it think about? Then I'm going to Jamal said that he woke up early in the morning. He added that he go out for a morning walk. আবার যে আরেকটা বাক্য থাকতো যে he come back বা I come back home and wash my hands বা I take my breakfast, whatever it is, যা যা লিখতে পারি। তাহলে কি লিখবো, he
further added বা he also added, তাই না, বা he again added বা এরকম, ঠিক আছে, বা also added, যে আমরা কি বলেছি এখানে যে said to বা added, also added, again বা further, মানে আমরা যে কোনো এই ধরনের ফ্রেজ ইউজ করব বা said to এর পরিবর্তে বা told এর পরিবর্তে আমরা কি করব তৃতীয় বাক্যের ক্ষেত্রে added, also added, again বা further। তবে আগে বলেছি এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এরকম যে ইন্টারোগেটিভ বাক্য মানে কেউ কথা বলছে, সে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে, আই মিন মানে একটা প্রশ্ন করার পর সে আর প্রশ্ন করছে আর প্রশ্ন করছে, যদি এরকম একাধিক প্রশ্ন বা টু অর মোর কোয়েশ্চেন্স হি ডেলিভার্স বা আস্কড, যদি এরকম থাকে যে দুই বা তার চেয়ে বেশি যদি এরকম প্রশ্ন করে থাকে, তাহলে আমরা সেটার জন্য কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, প্রথম বাক্যের জন্য আমরা asked for the first sentence. For the second sentence we shall use also asked, আমরা দ্বিতীয় বাক্যের জন্য কি ইউজ করব, also asked ইউজ করব। এবং তৃতীয় বাক্যের জন্য আমরা কি করব, again asked, আর চতুর্থ বাক্যের জন্য আমরা further asked। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি বুঝলাম যে যদি কোনো ব্যক্তি কাউকে পরপর একাধিক বাক্য বলে বা একাধিক বাক্য যদি বলে থাকে, তবে সেটা যদি হয় যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা একটু আগে বলেছি প্রথমে said বা told, এবং সেক্ষেত্রে দ্বিতীয় বাক্যের জন্য added, তৃতীয় বাক্যের জন্য also added, তৃতীয় বাক্য চতুর্থ বাক্যের জন্য further added বা again added আমরা ইউজ করব। তবে এগুলো আহামরি কোনো বিষয় না। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি কি বলেছি, প্রথম বাক্যের জন্য asked, দ্বিতীয় বাক্যের জন্য কি বলছি also asked, তৃতীয় বাক্যের জন্য again asked, চতুর্থ বাক্যের জন্য আমরা further asked। এইভাবে আমরা প্যাসিভ আর আগে যতগুলো রুল করেছি সবগুলোই আমরা এই প্যাসিভ আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তাহলে যারা প্যাসিভ নিয়ে ভয় পাচ্ছ, আমি প্যাসিভ খুব ছোট্ট মাত্র দুইটা নিয়মের মধ্যে শেষ করব, কিন্তু আমরা এখন যা সেন্টেন্স শিখে ফেলেছি সেগুলোই হচ্ছে মূলত ন্যাশনাল কাজ। আর প্যাসিভ শুধু আমরা অ্যাড করব, একটা যদি একাধিক বাক্য বলে থাকে শুধু অ্যাড করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে 4টি ভিডিও করেছি ন্যারেশনের উপর, 4টি ভিডিও তোমরা যদি ধারাবাহিকভাবে এক এক করে দেখো, তাহলে আমি আশা করি এই প্যাসিভ ন্যারেশন বা ন্যারেশনে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে।